দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যায় মশাল মিছিল করতেছে আওয়ামী লীগ কর্মীরা এবং তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য। অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও ওয়াকার সাহেবের মধ্যে। এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকার সেনা যদি মারা যেতে পারে, তাকে যদি হত্যা করা হতে পারে, তাহলে ইউনূস সাহেব কোথায়? সেই জন্য ইউনূস সাহেবের আর ঘুম নেই। তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ। বাংলাদেশের রাজনীতিতে একটা অশনি সংকেত, অশনি খবর। ডক্টর ইউনূসের অধীনে তো নির্বাচন হবেই না, বরং ডক্টর ইউনূস সরকারের বিদায়ের পর নতুন যে সরকার আসবে সেই সরকারও নির্বাচন করতে পারবে না। তারপরে নতুন কেউ এসে জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক দলগুলোকে পিটিয়ে সোজা করে তারপরে নির্বাচন করতে পারে। সেই আলামত স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, কাউকে ছাড় দিবে না। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ ছাড় পাবে না। রাশেদ খান তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না। তার কথাটা যদি আমরা সত্যি হিসেবে ধরে নিই, তাহলে তো আওয়ামী লীগ সাকসেস, আওয়ামী লীগ সফলতা পাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে কি কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? ইতিমধ্যে কিছু লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক খবর বলছে যে বাংলাদেশে ইন্টারিম দিয়ে যে তাদের দূতাবাস পরিচালিত হচ্ছে, ইন্টারিমের পরিবর্তে স্থায়ী। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। গত কয়েকটি দিনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে, এখনো ঘটছে বাংলাদেশের ভেতরে ও বাংলাদেশের বাইরে, দু জায়গাতেই, দুদিকেই, যে মানুষের মনে একটা বিশ্বাস শক্ত করে দানা বাঁধতে শুরু করেছে। বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে, সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো। যেভাবে রাশিয়া, ভারত, চীন ত্রিশক্তি জোট বেঁধেছে, তাতে ঢাকা ছেড়ে পিটটান দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে। এরই মধ্যে আরেকটা বড় কাণ্ড ঘটে গেছে। এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয়। ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া, বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের হার্ট অ্যাটাকে মরার ব্যাপার নয়। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রয়ের হাত দেখছে। এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকার সেনা যদি মারা যেতে পারে, তাকে যদি হত্যা করা হতে পারে, তাহলে ইউনূস সাহেব কোথায়? সেই জন্য ইউনূস সাহেবের আর ঘুম নেই। তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ। তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি। কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল, আজ তার কণামাত্র নেই। তিনি তাই ভগ্ন মনোরথ, চলে যেতে ব্যগ্র। সেই রামপ্রসাদী গানটির মতো, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলই ফুরায়ে যায় মা। এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে। যেভাবে পরপর দুদিন তিনি হাই প্রোফাইল তিনটে বৈঠক করলেন, প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে, তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে। যেভাবে এই বৈঠকগুলো করলেন, যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশীলব নূরকে পিটিয়ে হাসপাতালের আইসিইউতে পাঠালো সেনাবাহিনী, তাতে এমন সম্ভাবনা খুব জোরালো ভাবে উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন। এটা কেবল সামান্য অপেক্ষার ব্যাপার মাত্র, তার বেশি কিছু নেই। আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে। ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ জেগে ওঠা, যাত্রা দলের বিবেকের মতো বড় বড় বাণী ছুড়ে দেয়া, আবার তারপর ঘুমিয়ে পড়া, এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ। তবু সেই কথায় আছে, আশায় বাঁচে চাষা। মানুষ তাই সেনা প্রধানের এই হঠাৎ তৎপরতায় ইউনূস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে। তবু ওয়াকার সাহেবের সেনাপ্রধান হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে, এটাও কোনো নতুন চাল নয় তো, নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের? তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে, মানে ভাবনাগুলো অমূলক নয়। এক, এটা কোনো নতুন নাটক হতে পারে তার, যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি, এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে। দুই, ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি। এই মুহূর্তে জামাত এবং জামাতের টিকি বাঁধা যে পাকিস্তানের কাছে, সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে।
সেই চাপ পড়ছে ওয়াকারুজ্জামানের উপর। আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে। তৃতীয়ত, 3 নম্বর, শুধু ভারত নয়, চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ওয়াকারের ওপর। ইউনূসকে হটতে হবে, আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে, এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে। এই ব্যাপারে ভারত, চীন, রাশিয়া এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার। সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন বাংলাদেশের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম, তারপর তিনি সেখান থেকে ব্যাক আউট করেছেন, কিন্তু এবার আর ব্যাক আউট হবে না, এবার দায়িত্ব পড়েছে ভারতের ওপর। ভারত সেই মতো ওয়াকারকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি। সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয়। এসব যখন চলছে তখন আরো একটা খবর পেলাম, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে। এমন খবরও আসছে এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও ওয়াকার সাহেবের মধ্যে। সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে। ফরগেট অ্যান্ড ফরগিভ, ক্ষমা করো এবং ভুলে যাও, সেটা হয়েছে। তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেওয়া বেঁচে থাকার মূল ধর্ম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেই ডারউইন সাহেব যা বলে গিয়েছিলেন, সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই। গত কয়েকদিন ধরে যেভাবে মুখ্য অভিনেতারা কোমর বেঁধে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন, তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয়, এ সবকিছুই সত্যি। তবে রাজনীতি কখন, কোন মুহূর্তে, কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না। ওয়াকারের সুমতি, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি, সেই সুমতিটা রামের হয়েছিল অনেক থেকে শিখে। তো ওয়াকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। আমার সামনে যে নিউজটা আসলো সেই নিউজটা কোনো নাবালক ব্যক্তির নিউজ না, সেই নিউজটা হলো একজন সাবালক ব্যক্তির। তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, নাম হচ্ছে জনাব রাশেদ খান। তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না। সেই জন্য আমি কথাগুলো বলতে, কোনো নাবালক ব্যক্তি যদি বলতেন তাহলে আমি এই কথাগুলো বা এই সংবাদটা আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে আসতাম না। যেহেতু সাবালক ব্যক্তি বলছেন সেহেতু আমি এই সংবাদটা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি। রাশেদ খান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে। এভাবে দেশকে অস্থিতিশীল করার নানান ধরনের চক্রান্ত সৃষ্টি করে। তিনি বলেন, আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই। জনাব রাশেদ সাহেব বলতেছেন যে তারা যেহেতু রাজনীতিবিদ, রাজনীতি করেন দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে অথবা দেশের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থা আছে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের তথ্যপত্র পান এবং সেই তথ্য অনুযায়ী বলতেছে যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ কাজ করতেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনরা কাজ করতেছে। তার কথাটা যদি আমরা সত্যি হিসেবে ধরে নিই তাহলে তো আওয়ামী লীগ সাকসেস, আওয়ামী লীগ সফলতা পাইল। কারণ আমরা দেখতেছি যে বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয় অস্থির পরিবেশ দৃশ্যমান, সরকারের মধ্যেও অস্থিরতা চলতেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা চলতেছে। তাহলে রাশেদ খানের কথা যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ অনেকাংশে সাকসেস হয়েছে। তারপরে তিনি বলেন, এই কথাগুলো তিনি একটা টকশোতে বলছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জাপা যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুর আল মতিন, উপস্থাপক, মানে উপস্থাপকের নাম হয়েছে মঞ্জুর আল মতিন। রাশেদ খান উপস্থাপককে বলতেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি উপস্থাপক, আপনার অবস্থান কি হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে? আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে? মানে জনাব রাশেদ সাহেব তিনি প্রশ্ন ছড়ে দিতেছেন উপস্থাপকের দিকে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তার মানে কি জাতীয় পার্টি এখন রাজপথে নাই? আমরা যদি দেখতেছি যে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, সেই হিসাবে এখন পর্যন্ত জাতীয় পার্টির নিবন্ধিত রাজনৈতিক দল এবং তারা তো বিভিন্ন টকশোতে কথা বলতেছেন, তারা রাজপথে মাঝে মাঝে মিছিল করে রংপুরে দেখি। তাহলে জাতীয় পার্টি ফিরে আসার প্রশ্ন আসলো কেমনে? এই বিষয়টা আমি বুঝলাম না। তারপরে তিনি যে উপস্থাপক এবং নিজেদের প্রশ্ন নিজেরাই করতেছেন, এটা প্রশ্ন থাকা স্বাভাবিক, কারণ মনের মধ্যে যখন ভয় থাকে তখন প্রশ্ন আসবে। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ ছাড় পাবে না, এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণঅভ্যুত্থানে প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে, জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে। এই জায়গায় জনাব রাশেদ সাহেব যে কথাটা বললেন এই কথাটার সাথে আমি পরিপূর্ণ একমত হতে পারলাম না। এই জন্য যে প্রথমে তিনি বললেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না,
এটা অবশ্য আমারও বিশ্বাস হয়, কারণ আওয়ামী লীগ ফিরে আসলে পরে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করছে, মুক্তিযুদ্ধের উপর আঘাত হানছে, স্বাধীনতার উপর, বঙ্গবন্ধুর উপর এবং রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করছে তাদেরকে আওয়ামী লীগ ছাড় দেবে না, এটা আমারও বিশ্বাস হয়। কিন্তু তারপরে তিনি যেটা বললেন যে এই জন্যই আমাদের কনসার্ন, মানে আপনার রাশেদ সাহেবদের কনসার্ন হলো আওয়ামী লীগ এবং তাদের দোষদের আমরা যেভাবে গণঅভ্যুত্থানে প্রতিহত করছে, ঠিক একইভাবে তারা রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত। এই কথাটা আমি মনে করি যে পরিপূর্ণ ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদের কথা। কারণ আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতাচ্যুত পতন হলো সেটা কি জন্য হয়েছে, সেটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগ যেভাবে কাজ করতেছিল সেই জন্য কিন্তু তাদের পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। আমরা এটা আশা করছিলাম যে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তাহলে অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যারা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যারা দুর্নীতি করছে, অর্থ পাচার করছে, অন্যায় করছে, অনিয়ম করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু সুষ্ঠু দ্বারা একটা রাজনীতি চলবে। কিন্তু এখন কি বলতেছে তারা গণঅভ্যুত্থানে সফল হওয়ার পরে, এখন তারা বলতেছে যে একে একে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম তারা প্রতিহত করবে, মানে রাজনীতি করতে দেবে না। তাহলে তো এটা কি হচ্ছে বলুন তো, এটা তো আমার কাছে ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদের বক্তব্য মনে হচ্ছে। তারপরে তিনি বলছেন যে অন্যথায় এদেশে, মানে যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, যদি জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে রাশেদ সাহেব বলতেছেন যে এদেশে আবার ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে। তার মানে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে কোনোভাবে আসতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত রাশেদ সাহেবরা আছেন বাংলাদেশে? এটার সাথে আমি একমত হতে পারলাম না, কিন্তু প্রথম বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত যে আওয়ামী লীগ ফিরলে অবশ্যই সমস্যা। এইভাবে দেখেন, আমি আর একটা কথা বলি, 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, বেশ কিছুদিন পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যখন সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব তিনি বিদেশে গেলেন চিকিৎসার জন্য, সেই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছোট্টখাটো একটা মিছিল হলো, সেই মিছিলের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি আদেশ করলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটা কিন্তু এখনো নিষিদ্ধ হয়। এখন এইভাবে যদি রাজনৈতিক দলটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হতো এবং আওয়ামী লীগের সকল অপরাধী যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হতো এবং সুষ্ঠু দ্বারা একটা রাজনীতি করতে দেওয়া হতো আওয়ামী লীগকে, তাহলে কিন্তু এই ভয়টা রাশেদ সাহেবদের থাকতো বলে আমার মনে হয় না। কারণ যখন একটা রাজনৈতিক, যেমন ধরেন আওয়ামী লীগ কি করছিল, আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল, জামাত ইসলাম কি করছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তারা এখন সবচেয়ে ভালো অবস্থান এবং তারা দাবি করতেছে যে গণ অভ্যুত্থানের পরিপূর্ণ ক্রেডিট নাকি তাদের। এবং বিবিসিকে তো তারা এই কথাটা বলছে, আমরা অনেকবার এই বিষয়ে কথা বলছি। জাতীয় পার্টির নায়েবে আমির জনাব তাহের সাহেব বিবিসিকে বলছে যে প্রকৃতপক্ষে আন্দোলনটা ছিল জামাত শিবিরের, কিন্তু তারা এমনভাবে আন্দোলনটা পরিচালনা করছে যাতে কেউ বুঝতে না পারে যে এটা জামাত শিবিরের, সার্বজনীন একটা রূপ দেওয়ার তারা চেষ্টা করছে এবং সেখানে তারা সফল হয়েছে। এটা জামাত ইসলাম দাবি করতেছে। এখন দেখেন জামাত ইসলাম ভালো পজিশনে আছে, আওয়ামী লীগের কি অবস্থা? এখন আওয়ামী লীগকেও ঠিক একই কায়দায় ফেলে দেওয়া হলো, পাশাপাশি আরো রাজনৈতিক দলগুলোকে ফেলে দেওয়া হইতেছে। আওয়ামী লীগের আমলে শুধুমাত্র জামাত ইসলামকেই নিষিদ্ধ করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে না আওয়ামী লীগ সহ আরো অন্যান্য রাজনৈতিক দলকেও নিষিদ্ধের কাতারে ফেলে দেওয়া হইতেছে। তাহলে কি ফলাফল হবে? একটা দল যখন এইভাবে কোণঠাসা হইতে তারা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে বাধ্য হবে। আর যদি বাধ্য হয়, তারা একসময় যদি সফলতা পায়, তখন তো এই যে রাশেদ সাহেব এবং নাবালকদের কথা একদম মিলে যাবে। সেই জন্যই মানে এমন কোনো কাজ করা উচিত না যে কাজের জন্য পরবর্তীতে মাসুল গোনাতে হয়। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত হয়নি। রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ করুক রাজনীতি, সমস্যা কি? আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে যারা অন্যায় দুর্নীতির সাথে জড়িত একদম ওয়ার্ড পর্যায়ে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, আইন তাদের বিচার করুক, আদালত তাদের আইনের মাধ্যমে শাস্তি দিক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন, আসতেই দেবেন না, তাহলে তো এই ভয় থেকে মুক্তি পাওয়া আমার মনে হয় যে খুব সহজ হবে না।